আমরা কম্পাউন্ড নিয়ে আলোচনার মধ্যে এলাম। আমরা গত ক্লাসেই বলেছিলাম আমরা এরপর বিভিন্ন কম্পাউন্ড ধরে তাদের প্রপার্টিগুলো কেমন কি চেঞ্জ হয় সেসব নিয়ে আলোচনা করব। তা আমরা সেই সূত্রে আলোচনা করতে প্রথম এলাম হাইড্রাইড কম্পাউন্ড নিয়ে। হাইড্রাইড কম্পাউন্ডস নিয়ে আমরা আলোচনা শুরু করছি। দেখো, এই গ্রুপের যত এলিমেন্ট আছে, এলিমেন্টগুলোকে আমি আগের মতোই লিখে নিই: নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এরা প্রত্যেকেই হাইড্রাইড কম্পাউন্ড তৈরি করে। হাইড্রাইড কম্পাউন্ড কাকে বলে? না, কোনো একটা এলিমেন্ট যখন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ তৈরি করে তখন তাকে আমরা বলি হাইড্রাইড কম্পাউন্ড। তো এই গ্রুপের যত এলিমেন্ট আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, প্রত্যেকেই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে MH3 মলিকুলার ফর্মুলার হাইড্রাইড কম্পাউন্ড তৈরি করে, যেখানে M হয়তো কখনো নাইট্রোজেন, কখনো ফসফরাস, কখনো আর্সেনিক, কখনো অ্যান্টিমনি, কখনো বিসমাথ। বোঝা যাচ্ছে কথাটা? এছাড়াও যে হাইড্রাইড যৌগ তৈরি হয় না তা না। আমরা অক্সিডেশন স্টেট আলোচনা করতে গিয়ে দেখেছি নাইট্রোজেন N2H4 মানে NH2NH2, এই কম্পাউন্ডটা তোমরা কার্বনিল কম্পাউন্ড করতে গিয়ে পড়েছো। হাইড্রাজিন এর নাম, এরকম হাইড্রাইড দেয়, হাইড্রাজিন নামের হাইড্রাইড দেয়। আবার ফসফরাসও P2H4 দেয়, ফসফরাস ডাইহাইড্রাইড। ফসফরাস ডাইহাইড্রাইড। নাইট্রোজেন আবার N3H নামেও একটা হাইড্রাইড যৌগ তৈরি করে। এর নাম হচ্ছে হাইড্রাজোয়িক অ্যাসিড। আমি আগের ক্লাসে বলেছিলাম এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -1/3। এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? -1/3। এবং হাইড্রাজোয়িক অ্যাসিড নামের মধ্যেই অ্যাসিড শব্দটা রয়েছে, অর্থাৎ যৌগটা হচ্ছে আম্লিক প্রকৃতির, অ্যাসিডিক নেচারে। নাইট্রোজেনের আরো হাইড্রাইড আছে, অ্যামোনিয়া, হাইড্রাজিন, এগুলো সবই ক্ষারকীয়, বেসিক নেচারে। একমাত্র হাইড্রাজোয়িক অ্যাসিড হচ্ছে একমাত্র অক্সাইড হাইড্রাইড, একমাত্র হাইড্রাইড নাইট্রোজেনের যে অ্যাসিডিক। এটা মনে রেখো, এটা কোশ্চেনে দেয় অনেক সময় যে নাইট্রোজেনের একটা অ্যাসিডিক হাইড্রাইডের নাম করো, তাহলে একদম বলে দেবে সেটা হচ্ছে গিয়ে হাইড্রাজোয়িক অ্যাসিড। এবার এদের গঠনটা কিরকম সেটা আগে আলোচনা করা যায়। স্ট্রাকচার। নাইট্রোজেনের হাইড্রাইড হচ্ছে অ্যামোনিয়া, তাতে সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেন, সেন্ট্রাল অ্যাটম মানে যাকে কেন্দ্র করে যৌগটা তৈরি হয়। তো নাইট্রোজেনের হাইড্রাইড নিশ্চয়ই নাইট্রোজেনকে কেন্দ্র করে তৈরি হবে। ফসফিন ফসফরাসের হাইড্রাইড, আর্সিন আর্সেনিকের হাইড্রাইড, অ্যামোনিয়া ফসফিন আর্সিন SbH3 আছে, তাকে বলে স্টিলবিন। BiH3 তাকে বলে বিসমাথিন। এই প্রত্যেকটা কম্পাউন্ড যা আমি লিখলাম হাইড্রাইড হিসাবে, এই হাইড্রাইড যৌগগুলোতে সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু, প্রত্যেকটা ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম sp3 হাইব্রিডাইজড, sp3 সংকরায়িত হয়।
তোমরা 11 ক্লাসে কেমিক্যাল বন্ডিং পড়তে গিয়ে হাইব্রিডাইজেশন পড়েছো। এবং তার সাথে আরো একটা কথা বলে দেওয়া দরকার, সেন্ট্রাল অ্যাটম অফ ইচ কম্পাউন্ড contains lone pair of electron. Lone pair of electron. প্রত্যেকটা ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু, এখানে নাইট্রোজেন, এখানে ফসফরাস, এখানে আর্সেনিক, এখানে অ্যান্টিমনি, বিসমাথ, sp3 সংকরায়িত অবস্থায় আছে, হাইব্রিডাইজড স্টেট। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম, কোথাও নাইট্রোজেন, কোথাও ফসফরাস, কোথাও আর্সেনিক, কোথাও অ্যান্টিমনি, কোথাও বিসমাথ, তারা লোন পেয়ার ক্যারি করছে। sp3 হাইব্রিড হলে জেনারেলি গঠন হয় টেট্রাহেড্রাল, সাধারণ গঠন হয় টেট্রাহেড্রাল বা চতুস্তলকাকার। একটা লোন পেয়ার আছে, একটা শীর্ষবিন্দুতে একটা লোন পেয়ার আছে, তাহলে গঠনটা হবে কি ডিস্টর্টেড টেট্রাহেড্রাল। তোমরা কেমিক্যাল বন্ডিং এগুলো পড়েছো ভিএসিপিআর থিওরি পড়তে গিয়ে। আসলে 12 ক্লাসের পড়াটা একবারেই 11 ক্লাসের পড়ার উপর ডিপেন্ডেন্ট, বুঝতে পেরেছো? মূল থিওরিটা পিরিয়ডিক টেবিল কেমিক্যাল বন্ডিং এ পড়ানো হয়, বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রি। এই জায়গাটা যে না যত্ন করে পড়ে, যে 11 ক্লাসেরটা তো পরীক্ষায় থাকবে না, তাহলে এগুলো যেমন তেমন করে কাটিয়ে দিই, তখন ইনঅর্গানিক পড়তে গিয়ে খুব অসুবিধা হয়। কারণ এখন আর কেউ তোমাকে ভিএসিপিআর থিওরি শেখাবে না, এখন কেউ হাইব্রিডাইজেশন শেখাবে না, এগুলোর অ্যাপ্লিকেশন বলে বলে দিয়ে যাবে। এই যেমন আমি বলছি sp3 হাইব্রিড, সুতরাং কিরকম স্ট্রাকচার, টেট্রাহেড্রাল। একটা লোন পেয়ার থাকার জন্য টেট্রাহেড্রালটা আবার নর্মাল টেট্রাহেড্রাল যেমন স্ট্রাকচার সেরকম হবে না, তাহলে কিরকম হবে, ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, বিকৃত চতুস্তলকীয় বা পিরামিডাল, পিরামিডের মতো এই কথা বলা হয়। তাই লোন পেয়ারটা থাকার জন্য শুধু sp3 হলে কিরকম মতো গঠন, টেট্রাহেড্রাল, কিন্তু একটা লোন পেয়ার আছে, সেই জন্য স্ট্রাকচার হবে distorted tetrahedral, distorted tetrahedral, বিকৃত চতুস্তলকীয়, distorted tetrahedral, বিকৃত চতুস্তলকীয়, বা এটাকে বলা হয় পিরামিডাল, distorted tetrahedral বা পিরামিডাল, এরকম বলা হয় গঠনটা। সাধারণ যে টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। জেনারেল যে টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেল, পিওর টেট্রাহেড্রাল, বিশুদ্ধ টেট্রাহেড্রাল হলে টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেল সেটা কত, 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু অ্যামোনিয়াতে আমরা বন্ড অ্যাঙ্গেল দেখতে পাই 107 ডিগ্রি, অর্থাৎ 2 ডিগ্রি কমে আসছে, বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 107 ডিগ্রি। এটা কারণ অন্য কিছু না, এই যে একটা লোন পেয়ার একটা অকুপাই করে থাকলো, একটা শীর্ষবিন্দু অকুপাই করে থাকলো, লোন পেয়ারের বিকর্ষণ করার ক্ষমতা বেশি। কেন 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল করে থাকে পিওর টেট্রাহেড্রাল কেন করে? কারণ sp3 হাইব্রিড হলে 4টে বন্ডিং ইলেকট্রন পেয়ার থাকে। এই বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলোর মধ্যে ফোর্স অফ রিপালশন খুব থাকে একটা, এবং সবসময় মলিকুলটা চায় যে 4 জোড়া ইলেকট্রনের মধ্যে যে ফোর্স অফ রিপালশন সেটাকে মিনিমাইজ করা হোক। মিনিমাইজ করতে গেলেই তখন তারা নিজেদের মধ্যে 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল করে ফেলে। এই অ্যাঙ্গেলে থাকলেই তাদের মধ্যে ফোর্স অফ রিপালশনটা মিনিমাম হবে, তারা বলে। বোঝা যাচ্ছে কথাটা? এখন যেহেতু একটা লোন পেয়ার চলে এলো, একটা ভার্টেক্স অকুপাই করে থাকলো একটা লোন পেয়ার,
তাহলে একদিককার বিকর্ষণ বল বেড়ে গেল, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ বল বন্ড পেয়ার বিকর্ষণ বলের চেয়ে বেশি। লোন পেয়ার বন্ড পেয়ার যে ফোর্স অফ রিপালশন দ্যাট ইজ গ্রেটার দ্যান বন্ড পেয়ার ফোর্স অফ রিপালশন। সেই জন্য অ্যাঙ্গেলটা কমে গিয়ে 107 ডিগ্রি, 2 ডিগ্রি কমে গেল। তোমরা যদি জলের অ্যাঙ্গেল মনে থাকে দেখবে, তাহলে সেখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে এবং অ্যাঙ্গেল হয়ে গেছে 105 ডিগ্রি। অ্যামোনিয়া পরে ফসফিনে অ্যাঙ্গেলটা একদম অনেকটা কমে যায়। এই অ্যাঙ্গেলটা বন্ড অ্যাঙ্গেলটা কমে 93 ডিগ্রির কাছে চলে আসে। ডিগ্রির কাছাকাছি চলে আসে বন্ড অ্যাঙ্গেলটা। এটার কারণ আর অন্য কিছু নাই, এরও একটা লোন পেয়ার আছে, নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে। তাহলে নাইট্রোজেনে কমলো, এই অ্যামোনিয়াতে কমলো 2 ডিগ্রি, আর এখানে তোমার প্রায় 15-16 ডিগ্রি কমলো কেন? সেটা বিচার করা হয় ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। দুটো ভাবে বিচার করা হয়। একটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে বন্ডিং ইলেকট্রন পেয়ার গুলো নাইট্রোজেনের দিকে চলে আসে, নাইট্রোজেনের দিকে যদি ঝুঁকে যায়, ফলে ইলেকট্রন গুলোর মধ্যে ফোর্স অফ রিপালশন, মানে প্রথম কথা হচ্ছে ডিস্টেন্সটা কমে যায়। বন্ডিং ইলেকট্রন পেয়ার যদি সেন্ট্রাল অ্যাটমের দিকে চলে আসে বেশি করে, তাহলে তারা কাছাকাছি চলে যায়, একটা কেন্দ্রের দিকে যাচ্ছে কাছাকাছি, তাদের মধ্যে ডিস্টেন্সটা কমে যায়। ডিস্টেন্স কমে গেলে তারা পরস্পরকে রিপেল করতে থাকে বেশি। ফসফরাস অবশ্যই হাইড্রোজেনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু সে নাইট্রোজেনের মতো অত ইলেকট্রোনেগেটিভ নয়। সে বন্ডিং ইলেকট্রনগুলোকে টানে তার কাছে, কিন্তু যতটা নাইট্রোজেন টানে ততটা টানতে সে পারে না। ফলে বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলোর মধ্যে ডিস্টেন্স এখানে তুলনায় বেশি থাকে, ফলে ফোর্স অফ রিপালশনটা এখানে কম। তুমি দেখবে ভিএসিপিআর থিওরিতে আলোচনা ছিল, সেন্ট্রাল অ্যাটম যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, কেন্দ্রীয় পরমাণু যত বেশি তড়িৎ ঋণাত্মক হবে, তত বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলো সেন্ট্রাল অ্যাটমের দিকে ঝুঁকে যাবে। বন্ডিং ইলেকট্রন পেয়ার যত সেন্ট্রাল অ্যাটমের দিকে ঝুঁকে থাকবে, তত তাদের মধ্যে ডিস্টেন্স কম হবে। বন্ডিং ইলেকট্রন পেয়ারের মধ্যে ডিস্টেন্স কমে গেলে ফোর্স অফ রিপালশন বেশি হবে। ফোর্স অফ রিপালশন যদি বেশি হয়, তাহলে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। এখানে সেইভাবে একটা প্রাথমিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হলো। এটা ঠিকই যে নাইট্রোজেন আর ফসফরাস দুজনেই হাইড্রোজেনের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ডিং ইলেকট্রন পেয়ার যেমন নাইট্রোজেনের দিকে ঝুঁকে থাকবে, তেমনি ফসফরাসের দিকেও ঝুঁকে থাকবে, কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের চাইতে অনেকটা বেশি। তাই বন্ডিং ইলেকট্রন পেয়ার নাইট্রোজেনের দিকে যতটা শিফট করে, ফসফরাসের দিকে ততটা শিফট করে না। এখন সেন্ট্রালি শিফট করলে কি হবে? তাদের নিজেদের মধ্যে ডিস্টেন্স কমবে। ডিস্টেন্স কমলে ফোর্স অফ রিপালশন বাড়বে, বন্ড অ্যাঙ্গেল বাড়বে। আরো একটা কথা ভিএসিপিআর থিওরিতে বলা হয়েছিল যে ফসফরাসের যে কনফিগারেশন, তাতে আউটার মোস্ট শেলে একটা ফাঁকা ডি অরবিটাল আছে। এই ফাঁকা যদি অরবিটাল পড়ে থাকে, তাহলে সেখানে লোন পেয়ারের ফোর্স অফ রিপালশনটা বেশি অনুভূত হয়। সেটাও আর একটা কারণ আর কি, যে বন্ড অ্যাঙ্গেল ছোট হয়ে যাওয়া। নাইট্রোজেনের আউটার মোস্ট শেল তো 2 নম্বর শেল, এখানে তো কোনো ফাঁকা অরবিটাল পড়ে নাই। ফাঁকা অরবিটাল পড়ে নাই বলে সেখানে লোন পেয়ারের যতটুকু রিপালসিভ ফোর্স, ফসফরাসের সেই রিপালসিভ ফোর্সটা অনেকটা বেশি। এরপর তুমি যদি দেখো যে আর্সিনে বন্ড অ্যাঙ্গেল কিন্তু মোটামুটি ফসফিনের কাছেই। আর্সিনে বন্ড অ্যাঙ্গেল যেটা মুছে দিই 91 ডিগ্রির মতো। ASH3 তে বন্ড অ্যাঙ্গেল ওই তোমার 91 ডিগ্রির কাছে। একানব্বই ডিগ্রির কাছে, তারপর 91.8 এরকম কথা হবে, আর এক্সাক্ট মনে নেই। তারপরে আরো কমে, কিন্তু সেই কমার রেটটা তুলনায় কম আর কি। এই 91, 90, 91 মধ্যেই বন্ড অ্যাঙ্গেল গুলো ঠিকঠাক থাকে। বোঝা যাচ্ছে? তাহলে গঠন কেমন? ডিস্টর্টেড টেট্রাহেড্রাল।
পিরামিডাল। তোমাদের খুব বড় কোশ্চেন আসার সুযোগ নেই যে এক্সপ্লেন করো বলে, ব্যাখ্যা করো বলে কোশ্চেন দেবে তা না। তাই ছোট ছোট ইনফরমেশন মনে রাখবে যে সেন্ট্রাল অ্যাটম sp3 হাইব্রিডাইজড, কিন্তু সেন্ট্রাল অ্যাটমে একটা লোন পেয়ার থাকে, তাই নর্মাল টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা ডিস্টর্টেড টেট্রাহেড্রালে রূপান্তরিত হয়, যেটাকে আমরা পিরামিডাল বলে থাকি। এবং যতটা বন্ড অ্যাঙ্গেল মনে রাখা সম্ভব সেটা রাখবে। এবার এদের কিছু কিছু প্রপার্টির কথা আমরা বলি। একটু আগে আমরা বলছিলাম স্ট্রাকচার আলোচনা করতে গিয়ে যে প্রত্যেকটা ক্ষেত্রে হাইড্রাইডে সেন্ট্রাল অ্যাটম যে, তাতে একটা করে লোন পেয়ার ইলেকট্রন আছে, এবং under appropriate condition they can donate this pair of electron to other. উপযুক্ত পরিবেশে তারা এই ইলেকট্রন জোড় অন্যকে দিতে পারে, এবং যারাই কিনা একজোড়া ইলেকট্রন অন্যকে দিতে পারে তাদেরকে আমরা বলি লুইস বেস। তাই সমস্ত হাইড্রাইড কম্পাউন্ড, এই গ্রুপে যত হাইড্রাইড কম্পাউন্ড আছে তারা সকলেই লুইস বেস। All the hydride contain a lone pair electron on central atom. They can donate this pair of electron to other, so they are Lewis base. সমস্ত হাইড্রাইড যৌগগুলোতে যে কেন্দ্রীয় পরমাণু, তাতে একটা করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। উপযুক্ত পরিবেশে তারা এই ইলেকট্রন জোড় অন্যকে দিতে পারে, তাই প্রত্যেকেই হচ্ছে লুইস খার। কিন্তু বেসিসিটি অর্ডার, যত তুমি গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে যাবে, বেসিসিটি অর্ডার কিন্তু তত কমবে। গ্রুপ ধরে যত তুমি ওপর থেকে, যেমন অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট বেস এদের মধ্যে, তারপর ফসফিন। এই অর্ডারটা মনে রাখবে, এবং এই অর্ডারটা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে খাটবে। গ্রুপ 16এও তোমরা হাইড্রাইড কম্পাউন্ড পড়বে, তখনও দেখবে গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামলে হাইড্রাইড গুলোর বেসিসিটি কমে বা অ্যাসিডিটি বাড়ে। বেসিসিটি কমা মানেই অ্যাসিডিটি বাড়া। এবার এরা তো লুইস বেস, কেন ওপর থেকে নিচের দিকে নামলে এদের বেসিসিটি কমে? কারণ এদের ইলেকট্রন ডোনেট করার এবিলিটিটা কমে যায়। অ্যামোনিয়া যত সহজে অন্যকে ইলেকট্রন দিতে পারে, এর তো সকলে লুইস বেস, তাই লুইস বেসের স্ট্রেংথ যা দিয়ে মাপি আমরা সেভাবে হিসাব করা উচিত। তো অ্যামোনিয়া যত তাড়াতাড়ি অন্যকে ইলেকট্রন দিতে পারে, ফসফিন কিন্তু তা পারে না। আর ফসফিন যত তাড়াতাড়ি দিতে পারে, আর্সেন কিন্তু তা পারে না। কেন? দেখো, আমি দুটো দিয়ে আলোচনা করছি, তাহলে বুঝতে পারবে অ্যামোনিয়া আর ফসফিন। একটু আগেই আমরা বলেছি যে নাইট্রোজেন এবং ফসফরাস দুজনেই কিন্তু হাইড্রোজেনের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ। তাই বন্ডিং ইলেকট্রন পেয়ার, NH বন্ডিং ইলেকট্রন পেয়ার যেমন নাইট্রোজেনের দিকে ঝুঁকে থাকে, PH বন্ডিং ইলেকট্রন পেয়ারও সেরকম ঝুঁকে থাকে ফসফরাসের দিকে। NH বন্ডিং ইলেকট্রন পেয়ার যেমন নাইট্রোজেনের দিকে ঝুঁকে থাকে, PH বন্ডিং ইলেকট্রন পেয়ার ফসফরাসের দিকে ঝুঁকে থাকে। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের চাইতেও বেশি। তাই এই বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলো যত নাইট্রোজেনের দিকে ঝুঁকে থাকে, ফসফরাসের দিকে কিন্তু ততটা থাকে না। ফসফরাসের দিকে বন্ডিং ইলেকট্রন পেয়ার ততটা ঝুঁকে থাকে না। এবার বন্ডিং ইলেকট্রন পেয়ার নাইট্রোজেনের দিকে ঝুঁকে থাকলে কি হবে? নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে, ইলেকট্রন ইলেকট্রন রিপালসিভ ফোর্স কাজ করবে, তাহলে নাইট্রোজেন চট করে লোন পেয়ার দিয়ে দিতে পারবে। নাইট্রোজেনের চারপাশে ইলেকট্রন ডেনসিটি বেশি, তার একটা লোন পেয়ার আছে, ফোর্স অফ রিপালশনের কারণে নাইট্রোজেন খুব সহজেই অন্যকে ইলেকট্রন ডোনেট করতে পারবে। ফসফিনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো অবশ্যই ফসফরাসের দিকে আছে, ফসফরাসের চারপাশেও ইলেকট্রন ডেনসিটি বেশি, ইলেকট্রন ইলেকট্রন একটা বিকর্ষণ বল সেখানে কাজ করছে, কিন্তু ফসফিন ততটা ফোর্স অফ রিপালশন ফিল করছে না যতটা অ্যামোনিয়া করছে, যার জন্য অ্যামোনিয়ার পক্ষে লোন পেয়ার দেওয়াটা ফসফিনের চাইতে তুলনায় সহজতর হয়ে যাচ্ছে। এবং যত তুমি নিচের দিকে যাবে, আর্সেন বা অ্যান্টিমনি বা বিসমাথের ইলেকট্রোনেগেটিভিটি আরো কমবে, ফলে বন্ডিং ইলেকট্রন পেয়ার আর সেন্ট্রাল অ্যাটমের দিকে অতটা ঝুঁকে আসবে না, তারা কম ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বল অনুভব করবে, ফলে তাদের লোন পেয়ার দেওয়ার টেন্ডেন্সিটা কমবে। আমি আবারও বলছি, তুমি এক্সপ্লানেশনটা যদি ভুলেও যাও, এক্সপ্লানেশনটা মনে রাখলে সুবিধা আছে, তাহলে তোমাকে অর্ডারটা তো মুখস্থ করতে হয় না। এক্সপ্লানেশন ভুলে গেলে অর্ডারটা মুখস্থ রাখতে হয়।
অর্ডারটা মনে রাখো, অর্ডার ধরে কোশ্চেন আসছে। বেসিসিটি অর্ডার কি হবে, অ্যাসিডিটি অর্ডার কি হবে। বেসিসিটি অর্ডার যা হবে, অ্যাসিডিটি অর্ডার ঠিক তার উল্টো হবে। এবং একটা গ্রুপের ক্ষেত্রেও যে আমি বারবার বলছি, বাকি গ্রুপগুলোর ক্ষেত্রে আমি যখন গ্রুপ 16-এর হাইড্রাইড নিয়ে আলোচনা করব, একই অর্ডার হবে, একই রকম, ওপর থেকে নিচের দিকে নামলে বেসিসিটি কমে। থার্মাল স্টেবিলিটি, বুঝতে পেরেছ, তাপ স্থায়িত্ব, এটাও গ্রুপের ওপর থেকে নিচের দিকে নামলে কমে। থার্মাল স্থায়িত্ব মানে কি, তাপ দিলে ভেঙে যাবে তাড়াতাড়ি। থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি, এখানেও যত তুমি গ্রুপ ধরে ওপর থেকে নিচের দিকে নামবে, থার্মাল স্টেবিলিটি কিন্তু তত আস্তে আস্তে হ্রাস পাবে। অর্থাৎ তাড়াতাড়ি ভাঙতে পারবে তুমি, কম্পাউন্ডগুলোকে ভেঙে দিতে পারবে। এর কারণটা কি? এর কারণটা খুব সহজ। দেখো, গ্রুপ ধরে যত তুমি ওপর থেকে নিচের দিকে যাবে, তত সেন্ট্রাল অ্যাটমটা সাইজে বড় হবে। নাইট্রোজেনের চেয়ে ফসফরাস বড়, ফসফরাসের চেয়ে আর্সেনিক বড়, আর্সেনিকের চেয়ে অ্যান্টিমনি বড়। সেন্ট্রাল অ্যাটম যত আকারে বড় হবে, তত তার সাথে হাইড্রোজেনের যে বন্ড, সেই বন্ডটা তোমার কি হবে, হাইড্রোজেনের সাথে তার যে বন্ধনী, সেই বন্ডটা তত বড় হবে, আকারে বড় হবে, বন্ড লেন্থটা বড় হবে। বন্ড লেন্থ কাকে বলে? এখানে তো সব কোভ্যালেন্ট বন্ড, মানে ফসফরাসের নিউক্লিয়াস আর হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকেই বলি পিএইচ বন্ড লেন্থ। নাইট্রোজেনের নিউক্লিয়াস আর হাইড্রোজেনের নিউক্লিয়াসের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে বলি এনএইচ বন্ড লেন্থ। তা সেন্ট্রাল অ্যাটম যত সাইজে বড় হবে, হাইড্রোজেনটা তো কমন, সেটা তো প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে। সেন্ট্রাল অ্যাটমটা সাইজে যত বড় হবে, তত কি হবে, সেন্ট্রাল অ্যাটমের সাথে হাইড্রোজেনের যে কোভ্যালেন্ট বন্ড, সেই বন্ড লেন্থটা বাড়বে। সেই বন্ড লেন্থটা তোমার যত বাড়বে, বন্ড স্ট্রেংথ তত কম হবে। বন্ড লেন্থ আর বন্ড স্ট্রেংথ হচ্ছে ব্যস্তানুপাতিক, একটা বড় হলে একটা ছোট হয়। এবার বন্ড স্ট্রেংথ যত কমে যাবে, তাহলে কম হিট দিলে সেটা ভেঙে যাবে। যত কম হিট দেবে, তত তাড়াতাড়ি ভাঙবে। আর অ্যামোনিয়াকে ভাঙতে তোমার অনেক বেশি শক্তি লাগবে। এবং এর ওপর ভিত্তি করে আমরা এদের রিডিউসিং পাওয়ার ঠিক করি। এরা ভেঙে গেলে কি হবে, নেসেন্ট হাইড্রোজেন তৈরি করবে, জায়মান হাইড্রোজেন। কে সবচেয়ে তাড়াতাড়ি নেসেন্ট হাইড্রোজেন দেবে? অবশ্যই বিসমাথিন, কারণ বিসমাথের সাইজ সবচাইতে বড়। ফলে বিসমাথের সাথে হাইড্রোজেনের যে বন্ড লেন্থ, সেই বন্ড লেন্থটাও বড়। বড় বলে বন্ড স্ট্রেংথটা ছোট। বন্ড স্ট্রেংথটা ছোট মানে কম আর কি, ছোট অর্থে এখানে কম এনার্জি দিলে এটা ভেঙে যায়। ভেঙে গেলে সহজেই নেসেন্ট হাইড্রোজেন দিতে পারে। নেসেন্ট হাইড্রোজেন দিতে পারলে কি হবে, সেই হাইড্রোজেন রিডিউস করতে পারবে, অন্যকে বিজারিত করতে পারবে, রিডিউস করতে পারবে। তাই রিডিউসিং পাওয়ার যদি তুমি তুলনা করো, হ্যাঁ, থার্মাল স্টেবিলিটি এবং রিডিউসিং পাওয়ার যত ওপর থেকে নিচের দিকে যাবে, তত বাড়বে। কিন্তু থার্মাল স্টেবিলিটিকে মাথায় রেখেই তুমি যদি রিডিউসিং পাওয়ার এদের স্থির করো, রিডিউসিং পাওয়ার, তাহলে অ্যামোনিয়ার রিডিউসিং পাওয়ার কম হবে। তার চেয়ে বড় হবে ফসফিন, তার চেয়ে বড় হবে আর্সিন, তার চেয়ে বড় হবে স্টিলবিন, এবং বিসমাথিন সবচাইতে বড়। বুঝতে পেরেছো? রিডিউসিং পাওয়ার এই কারণে বড় হবে যে নেসেন্ট হাইড্রোজেন তৈরির ক্যাপাবিলিটি যত নিচের দিকে যাবে, তত বাড়বে, এবং নেসেন্ট হাইড্রোজেনই অন্যকে রিডিউস করতে পারে। সেই জন্য যত তাড়াতাড়ি ভাঙবে, যত তাড়াতাড়ি নেসেন্ট হাইড্রোজেন দেবে, ততই তার রিডিউসিং পাওয়ার বেশি হবে। খুব তিনটে গঠন তো একটা ইম্পর্টেন্ট। আর তোমার এই যে বেসিসিটি অর্ডার, এই যে থার্মাল স্টেবিলিটি, এই যে রিডিউসিং পাওয়ার, এই তিনটে তুমি এক কথায় ভাবো। বেসিসিটি অর্ডার গ্রুপ থেকে নিচে নামলে কমে, থার্মাল স্টেবিলিটি গ্রুপ বরাবর ওপর থেকে নিচে নামলে কমে, কিন্তু রিডিউসিং পাওয়ার গ্রুপ থেকে ওপর থেকে নিচের দিকে গেলে বাড়ে।
এই অর্ডারগুলো একটু মনে রাখবে, এবং সেটা এই অর্ডারটা এক একটা গ্রুপের এক এক রকম হয় না, এটাই সুবিধে, সমস্ত গ্রুপের ক্ষেত্রে অর্ডারটা একই রকম হয়। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা এখান থেকে আলোচনাটাকে আরও অন্যান্য কম্পাউন্ড, অক্সাইড, হ্যালাইড, এইসব কম্পাউন্ডের ক্ষেত্রে নিয়ে যাব। আজকে এই অবধি।